নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে, এই কথাটা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, দীর্ঘদিন পশ্চিম দুনিয়ায় ছিলেন। বাংলাদেশের মানুষের সুখ দুঃখের সঙ্গে তিনি কতটা ওয়াকিবহাল সে সম্পর্কে বাংলাদেশের মানুষই নানা রকম প্রশ্ন তুলছে। কিন্তু এর মধ্যে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বললেন? অর্থাৎ তিনি ঘোষিত ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। তার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বেশিরভাগই ঘোষিত ভারত বিরোধী এবং নানা ছুতোয় তারা একটা শব্দবন্ধ এখন খুব ব্যবহার করছেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই জারি ছিল, সেই লড়াই আগামী দিনে চলবে। শেখ হাসিনার সরকার আসলে ভারতের পুতুল সরকার। শেখ হাসিনা সরকারকে ঢাকায় টিকিয়ে রেখে ভারত কার্যত বাংলাদেশের উপর দখলদারি কায়েম করেছে। এই ভার্সনটা জামাতের ভার্সন, এই ভার্সনটা বাংলাদেশের র্যাডিক্যাল মুসলিমদের ভার্সন। র্যাডিক্যাল ইসলামের বিপদ সর্বত্র, সেটা ভারতীয় উপমহাদেশেও কম নয়। এই তো খাইবার পাখতুনওয়াতে পাকিস্তান সেনাবাহিনীর অনেক জওয়ান তেহরিকে তালিবান পাকিস্তানের জঙ্গিদের বোমা বিস্ফোরণে মারা গেছে। শুধু র্যাডিক্যাল ইসলাম ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করেছে, পাকিস্তানকে প্রতিনিয়ত করছে, এবং বাংলাদেশের মাটিতে র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ যাতে ভালোভাবে হয় সেই জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার চেষ্টার কোনো কসুর করছে না। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, আবার একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, এই দুটো কথার মধ্যে একটা মিল আছে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে তারা বদ্ধপরিকর এবং ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও তাদের কিছু যায় আসে না। কিন্তু যে পাকিস্তানের সঙ্গে তারা সম্পর্ক উন্নতি করতে একেবারে আদা জল খেয়ে নেমেছেন, সেই পাকিস্তানের গ্লোবাল স্ট্যান্ডিংটা কি? ইউএই পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। ইউএইর প্রশাসনের অভিযোগ যে পাকিস্তানের নাগরিকরা ইউএইতে গিয়ে নানা রকম অপরাধমূলক কাজকর্ম করেন। তারা ড্রাগ ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত, তারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, চুরি, রাহাজানি, ছিনতাই এসবের সঙ্গেও তারা যুক্ত। ইউএইর ক্ষেত্রে পাক নাগরিকরা বিপদ বলে চিহ্নিত হয়েছেন। আর পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর, পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট। জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত তারা 2 ডজন বার আইএমএফ এর কাছে বেল আউট প্যাকেজ নিয়েছে। পাকিস্তানে $1 ইজ ইকুয়াল টু 280 পাকিস্তানি টাকা। পাকিস্তানের মূল্যবৃদ্ধি 38%। চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে, মৌলানারা ফতোয়া জারি করছেন আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মাখামাখি করার পিছনের কারণগুলো কি? এবং এর মধ্যেই লুকিয়ে রয়েছে ভারত বিরোধিতার বীজ। দেখুন, 71 সালে বাংলাদেশের সৃষ্টি পাকিস্তান মনে করে তাদের দুগালে 82 শিক্ষার চর। অর্থাৎ যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, সেই দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত হলো বাংলাদেশের সৃষ্টি। তাই পাকিস্তান কিছুতেই
তাদের এই অঙ্গহানি মেনে নিতে পারে না। ভুট্টো একবার বলেছিলেন যে 1000 বছর ধরে ভারতের বিরুদ্ধে তাদের জেহাদ চলবে। তার কথাটা যে কতটা সঠিক সেটা আমরা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছি। দেখুন, 53 বছর পর করাচি থেকে এই বাংলাদেশের চট্টগ্রামে সরাসরি পণ্যবাহী জাহাজ এলো, তাতে অনেক কন্টেনার ছিল। সেই কন্টেনারে কি আছে সেটা বাংলাদেশের কর্তৃপক্ষ চেক করে দেখেনি। পাক সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের এটাই চুক্তি হয়েছে, পাকিস্তান থেকে কোনো পণ্য আসলে সেই পণ্য যখন খালাস করা হবে তখন বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ সেই কন্টেনারের ভিতরে কি আছে সেটা দেখবে না। হতে পারে কন্ট্রাব্যান্ড, হতে পারে অস্ত্রশস্ত্র, নিষিদ্ধ মাদক, যেটা জেহাদিদের হাতে চলে যাবে। সেই অস্ত্র দিয়ে তার ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে। অর্থাৎ খুব পরিকল্পিতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির বার্তা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটাকে তলানিতে নিয়ে যেতে চাইছে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা। সচিব পর্যায়ের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ও ভারতের মধ্যে। সেটা কবে হবে, কি তার মেকানিজম হবেন, কোন কোন সচিবরা থাকবেন সেটা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এখন কাজ চালানোর গোছের একটা সম্পর্ক রেখেছেন। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের কর্মী সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের খুব জরুরি চিকিৎসার কারণ ছাড়া ভারত ভিসা দিচ্ছে না। অন্যদিকে পাকিস্তান বলেছে বাংলাদেশিরা স্বাগত, ভিসা অন অ্যারাইভাল। কিন্তু বাস্তব বিষয়টা হলো পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে কোনো আগ্রহ নেই, তারা বরঞ্চ মরিয়া হয়ে উঠেছে ভারতের ভিসা পাওয়ার জন্য। আবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটা অংশ খুবই সরব। এই দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি এবং আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করব না। যে কটা কারণ আছে, যে কারণের জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে 5ই আগস্টের পর, তার মধ্যে প্রথম এবং অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন। প্রধানমন্ত্রী যখন টেলিফোনে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছিলেন তখন কিন্তু তিনি অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু ডক্টর ইউনূস চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো করে বিষয়টাকে দেখেছেন। তিনি বলছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত করে বলছে। আবার বাংলাদেশের বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ঐক্য পরিষদ তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়েছে যে 2500-এর বেশি এরকম ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি নষ্ট করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিহত হয়েছে। সাম্প্রতিক যে ঘটনা, চট্টগ্রামের হাজারীগড়িতে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর তাণ্ডবে ধর্মীয় সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছেন, জোর করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, নাবালকদের সাবালক সাজিয়ে জেলে পুরে রাখা হয়েছে। কিন্তু সেই সেনা ও পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ কিন্তু ইউনূস প্রশাসন করেনি। যখনই সংবাদ মাধ্যম ইউনূসকে এই বিষয়ে জানতে চেয়েছেন তখন ইউনূস এক অদ্ভুত যুক্তি হাজির করেছেন। বলেছেন না না, এটা কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ নয়, ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়েছে বাংলাদেশে, তারই অভিঘাতে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। অর্থাৎ হাস্যকর যুক্তির অবতারণা করেছেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি, সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করতে আদৌ উদ্যোগী নন, বরঞ্চ লেম এক্সকিউজ দিয়ে বিষয়টাকে একটা বৈধতা দিতে চাইছেন।
এটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকার অন্যতম বড় কারণ। 2, ভারত বাংলাদেশে পলিটিক্যাল এবং ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করেছে। পলিটিক্যাল ইনভেস্টমেন্ট কি? সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন তারা যেন বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় না দেয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের গুচ্ছ অভিযোগ আছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সেই অভিযোগ অনেকাংশে সত্যি। গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে, বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করা হয়েছে। এগুলো সব যতটা বলা হচ্ছে ততটা সত্যি না হলেও অনেকাংশে সত্যি বলে ওয়াকিবহাল মনে করছে। কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে শেখ হাসিনার সরকার যে তৎপরতা দেখিয়েছিলেন সেটাকে অস্বীকার করা যায় না। আপনাদের মনে আছে 2001 থেকে 6 যখন বিএনপির জমানা ছিল, চট্টগ্রামে এরকম জাহাজ এসেছিল, তাতে সেই কন্টেনারে অস্ত্র ছিল। 10টা অস্ত্রভর্তি ট্রাক চট্টগ্রামে ধরা পড়েছিল। সেই অস্ত্রগুলো উত্তর পূর্ব ভারতের জঙ্গি সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহলে আমরা একবার দেখেছি যে কিভাবে বাংলাদেশের মাটি থেকে জঙ্গি কার্যকলাপকে মদত দেওয়া হয়। তাই শেখ হাসিনা সরকারকে ভারত সরকার বারবার বলেছিল যে আপনারা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দেবেন না। শেখ হাসিনা সরকার অন্তত এই বিষয়ে ভারত সরকারের আর্জি মেনে নিয়েছিল। তা সত্ত্বেও কি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি? অবশ্যই ঘটেছে। কিন্তু 2009 থেকে 24 এই 15 বছর কাল পর্বে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ অনেকটাই কম ছিল। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার যেভাবে জিহাদি জঙ্গিদের মুক্তি দিয়েছেন, তারা যেভাবে ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছেন, ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছেন, যেভাবে আইএসআই এর তৎপরতা ঢাকায় বেড়েছে, তাহলে প্রমাণিত হয় এই অন্তর্বর্তী সরকার চাইছে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বাড়ুক। এই যখন অবস্থা, তখন ভারত সরকার কিভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য আবার ভিসা ব্যবস্থা চালু করতে পারে? আমাদের তো উদ্বেগ আছে। জেহাদি জঙ্গিদের ছেড়ে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন, তারা হুমকি দিচ্ছে। তারপরেও যদি ভিসা খুব সহজ করা হয়, তাহলে এখানে যে ঢুকে পড়বে না জঙ্গি জিহাদিরা, তার কি কোনো গ্যারান্টি আছে? এবং ইউনূস প্রশাসন এই জঙ্গি জিহাদিদের নিয়ন্ত্রণ করার বিষয়ে মুখে কুলু পেটেছেন। আসলে এই অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। যুদ্ধের পরাজিত শক্তি এই সরকারের নিয়ন্ত্রক। এটা নিয়ে বোধহয় আর সন্দেহের কোনো অবকাশ নেই। এটা হলো দ্বিতীয় কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতির পিছনে। 3, দেখুন ইউনূস সরকারের সাংবিধানিক বৈধতা কোথায়? এ তো মানুষের ভোটে নির্বাচিত সরকার নয়, এটা একটা কেয়ারটেকার সরকার। এদের কাজ হচ্ছে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তাহলে অন্তর্বর্তী সরকারের যখন সাংবিধানিক বৈধতা নেই, সেখানে ভারতের নির্বাচিত সরকার কিভাবে একটা অনির্বাচিত সরকারের সঙ্গে একই রকম কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তৎপরতা দেখাতে পারে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোন সরকারের প্রধান কখনো মুখ্য উপদেষ্টা হতে পারে? আমাদের প্রধানমন্ত্রী 3 বার নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, তিনি নির্বাচিত সরকারের প্রধান। আর ডক্টর ইউনূসের সরকার, তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, মানুষের ভোটে নির্বাচিত নয়, এবং তিনি সরকারের মুখ্য উপদেষ্টা। তিনি হতে পারে বাংলাদেশে প্রধানমন্ত্রীর মতোই সুযোগ সুবিধা ক্ষমতা ভোগ করছেন, কিন্তু পদমর্যাদায় তিনি মুখ্য উপদেষ্টা। একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশে সরকারের
প্রধান কোনো মুখ্য উপদেষ্টা হতে পারে? দেখুন, মুশারফ যখন কু করে ক্ষমতা দখল করলেন তখন তিনি নিজেকে বলেছিলেন চিফ এক্সিকিউটিভ, কিন্তু যখন আগ্রায় দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক স্থির হলো তখন জেনারেল মুশারফ বুঝলেন যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে একজন চিফ এক্সিকিউটিভের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে না, তাই রাতারাতি তিনি নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করলেন। কিন্তু ডক্টর ইউনূস এখনো হচ্ছেন মুখ্য পরামর্শদাতা বা উপদেষ্টা, তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারেন। 3, 4, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধিতার সুর এখন তীব্র হয়েছে। এই সুর যে অতীতে ছিল না তা নয়। আবার বাংলাদেশের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে ভারতের বিনিয়োগ আছে। $800 কোটি একেবারে সহজ শর্তে বাংলাদেশকে ঋণ দিয়েছে ভারত। প্রচুর পরিমাণে চাল, আলু, ডিম ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। ভারত নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটা সরবরাহ করছে, কিন্তু তা সত্ত্বেও ভারত দেখছে, ভারত যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তখন বাংলাদেশের মাটি থেকে অনেকে ভারতীয় আধিপত্যবাদ এই শব্দবন্ধ ব্যবহার করে তীব্র ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। এটা কতদিন আমরা মেনে নিতে পারি? দেখুন, বাংলাদেশে বন্যা হলে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে। তিস্তা জল বন্টন চুক্তি, ফারাক্কার জল বন্টন চুক্তি, এসব নিয়ে দু দেশের মধ্যে মত পার্থক্য আছে। সেই মত পার্থক্য কিন্তু আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়। দুদেশই তাদের নিজের স্বার্থকে সুরক্ষিত রেখে জল বন্টন করবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তার জন্য মেকানিজম আছে, আলোচনা আছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বলে যদি বাংলাদেশের মাটি থেকে জিগির তোলা হয় তাহলে ভারত সরকারও কিন্তু কঠোর অবস্থান নেবে। ভারতীয় উপমহাদেশে ভারত হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক, আর্থিক এবং সামরিক শক্তি। আমেরিকায় 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর ভারত আমেরিকার সম্পর্কের রসায়ন অন্য মাত্রায় যাবে এবং ভারতীয় উপমহাদেশে মার্কিন নীতি কি হবে সেটা অনেকাংশেই নির্ভর করবে নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির উপর। এবং আমেরিকার যে রায় সেটা লেফট লিবারাল এনজিও কালচার এবং র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। সেই র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ শুরু হয়েছে বাংলাদেশে। তাহলে আগামী দিনে ভারতকে এবং অবশ্যই আমেরিকাকে খুব সতর্ক পদচারণা করতে হবে। যতক্ষণ না এই র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত বাংলাদেশের সরকার বন্ধ করতে পারবে, যতক্ষণ না জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে সদর্থক ব্যবস্থা নেবে, ততক্ষণ পর্যন্ত কিভাবে দুদেশের সম্পর্কের উন্নতি হবে? এখন তো আছে, এখন তো কাজ চালানোর মতো সম্পর্ক তো আছে, কিন্তু অনির্বাচিত সরকারের সঙ্গে 3 বার নির্বাচিত সরকারের প্রধান নরেন্দ্র মোদী কিভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন? এটা তো একটা বড় প্রশ্ন। কূটনীতিদের একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলকে তো জলাঞ্জলি দেওয়া যায় না। কলকাতা বইমেলায় বাংলাদেশের পুস্তক বিক্রেতারা, এই প্রকাশকরা আসেন। বেশ কয়েকবার বাংলাদেশ থিম হয়েছে কলকাতা বইমেলায়। 28 বছর ধরে বাংলাদেশের প্যাভিলিয়ন হচ্ছে কলকাতা বইমেলা। বাংলাদেশের পুস্তক প্রকাশকরা ক্ষুব্ধ হয়েছেন, তারা বুঝতে পারছেন না এবারের কলকাতা বইমেলায় তাদেরকে আমন্ত্রণ জানানো হবে কিনা। দেখুন, এই পুরো বিষয়টা নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর। বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি, সেখানে যদি বাংলাদেশের প্রকাশকরা এখানে আসেন, যদি কোনো রকমের কি বলবো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা দুদেশের সম্পর্কের পক্ষে খুব একটা ভালো হবে না। এখন তো বাংলাদেশের সরকারের প্রধানই বলছেন
যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে তখন বইমেলা উপলক্ষে বাংলাদেশের প্রকাশকদের কিভাবে আমরা আমন্ত্রণ জানাবো? অন্য সময় যখন পরিস্থিতি ঠিক থাকে তখন বাংলাদেশের প্রকাশকরা আসেন, আমরা বাংলাদেশের লেখকদের লেখা পড়তে পারি, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ে, সাংস্কৃতিক আদান প্রদান হয়। কিন্তু এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ছায়ানটকে তছনছ করা হয়েছে শুনলাম। শাহরিয়ার কবিরের মতো মুক্তমনা মানুষ, যিনি মুক্তিযুদ্ধে খান সেনাদের অপকর্মের বিরুদ্ধে বহু তথ্যচিত্র নির্মাণ করেছেন, তিনি জেলে। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। মুক্তমনা ব্লগাররা হুমকি পাচ্ছেন। বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী এখানে টলিউডে কাজ করেন, কয়েকজন বলিউডে ডেবিউ হওয়ার সম্ভাবনা আছে। আজমেরি হক বাঁধন খুব জনপ্রিয় অভিনেত্রী, তিনি এই ছাত্র আন্দোলনের সময় রাস্তায় নেমেছিলেন, স্লোগান দিয়েছিলেন, গান গেয়েছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তার সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে, তিনি নাকি পশ্চিমী দুনিয়ার কোনো দেশে চলে যেতে চান। মিথিলার কি খবর আমরা জানি না। আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অদিতি মহসিন, রেজওয়ানা বন্যা চৌধুরী, শামা রহমান, এদের কি খবর আমরা জানি না। তাহলে এই যখন পরিস্থিতি, যখন রবীন্দ্র ভাবনার উপর আক্রমণ হচ্ছে, যখন রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টা করছেন আসিফ নজরুলের মতো জঙ্গিদের ধর্মপিতারা, যাদের নজরুল সম্পর্কে কোনো জ্ঞান নেই, রবীন্দ্রনাথ সম্পর্কেও কোনো জ্ঞান নেই, দুজন মনীষী দার্শনিককে নিয়ে তারা যে বিতর্ক সৃষ্টি করতে চাইছেন, এই আবহে কিভাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের আমন্ত্রণ জানানো হবে? পরিস্থিতি স্বাভাবিক নেই। স্বাভাবিক করার চেষ্টা আমাদের দিক থেকে আছে। এই যে যশোরেশ্বরী কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সতীপীঠ মাকে সোনার মুকুট পরিয়েছিলেন, সেই সোনার মুকুট চুরি হয়ে গেছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার সেই সোনার মুকুট এখনো উদ্ধার করতে পারেনি। ভারত সরকার বিষয়টাকে একেবারেই সহজভাবে নিচ্ছে না। তাদের মনে হয়েছে যে ইউনূস প্রশাসন বিষয়টাকে গুরুত্বই দেয়নি। এই যখন আবহাওয়া, তখন কিভাবে সম্পর্ক এই মুহূর্তে স্বাভাবিক হবে? দেখুন, শেখ হাসিনা ভারতে আছেন, এরা ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে। আবার অন্তর্বর্তী সরকার একটা অংশ, আসিফ নজরুল ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। আবার ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিচার হোক, শেখ হাসিনা উপস্থিত না থাকলেও বিচার হবে, বিচারের রায় পাওয়ার পর তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগী হবেন। দুজন দুরকম কথা বলছেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে ইউনূসের প্রশাসন। তাহলে সার্বিকভাবে একটা টানাপোড়েন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মাখামাখি করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারের, এগুলো আমরা ভালোভাবে দেখছি না। দেখুন, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে। তাহলে পাকিস্তান বাংলাদেশের এই মাখামাখি এরকমও তো হতে পারে আগামী দিনে বাংলাদেশের জিডিপির পরিমাপ হবে মৌলবাদ দিয়ে এবং বাংলাদেশ ও ভারতে সন্ত্রাস রপ্তানি করবে। কারণ যেভাবে জিহাদি জঙ্গিদের অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে, আমরা দুশ্চিন্তায় আছি। 140 কোটি মানুষের নিরাপত্তা তো দেখুন পিঁপড়ে কামড়ালেও লাগে। এই জিহাদি জঙ্গিরা আস্ফালন করছে এবং ইউনূস সরকার সেগুলোকে চেয়েছে, দেখছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। এবং সর্বোপরি ইসকনকে যেভাবে টার্গেট করা হচ্ছে সেটাও আমরা ভালোভাবে নিচ্ছি না। ইসকন এটি আন্তর্জাতিক সংগঠন, ইসকন কোনো জঙ্গি সংগঠন নয়। বিভিন্ন উগ্রবাদীরা ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দিচ্ছেন। বিভিন্ন সনাতনীদের সংগঠন বাংলাদেশে এক হচ্ছে, তারা আবার পথে নামবে তাদের 8 দফা দাবি পূরণের জন্য।
যারা ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দিতে চায়, ওই জিহাদি জঙ্গিরা, এবং বাংলাদেশের সরকার সে বিষয়ে একেবারে মুখে কুলু পেটে থাকে, তাহলে এটাই বুঝতে হবে যে জঙ্গিদের এই আস্ফালনের পিছনে অন্তর্বর্তী সরকারের অন্তত পরোক্ষ মদতও আছে, নইলে তারা এই স্পর্ধা পায় কি করে। এই যখন পরিস্থিতি, তখন কিভাবে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরবে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমাদের উদ্বেগগুলোকে নিরসন করতে হবে। এক, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দুই, ইসকনকে যেভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে তার থেকে বিরত থাকতে হবে জঙ্গি জিহাদিদের, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ইউনূস সরকারকে। তিন, বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিদের আস্ফালন বন্ধ করার জন্য ইউনূস সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। এই বিষয়গুলো যদি ইউনূস সরকার সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখে, তাহলে আগামী দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আগের অবস্থায় ফিরতে পারে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন।